কলকাতায় খুন হয়েছেন এমপি আনোয়ারুল আজিম আনার। রক্তমাখা কাপড় মিললেও লাশ উদ্ধার নিয়ে ধোঁয়াশা। পরিকল্পিত হত্যাকাণ্ড জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিচার চাইলেন মেয়ে। আমাকে গাড়া এতিম করলো, জ্ঞান করলো, এভাবে আমি বিচার চাই। বরাদ্দের চেয়েও কম ব্যয়ে ফাইল ক্লোজ হচ্ছে স্বপ্নের পদ্মা সেতু প্রকল্পের। নদী শাসনের সুফল পাচ্ছেন দুপারের মানুষ। যমুনায় দৃশ্যমান বঙ্গবন্ধু রেল সেতুর পুরো কাঠামো। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওমর ইনাম। এদিকে আনোয়ারুল আজিম আনারকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। জড়িত সন্দেহে আটক ৩ জন বাংলাদেশি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বাবার হত্যার রহস্য উদ্ঘাটনে সুষ্ঠু তদন্ত চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। এ সময় ডিবি প্রধান বলেন, এমপি মৃত্যুর রহস্য উদ্ঘাটনে ভারত ও বাংলাদেশের পুলিশ নিবিড়ভাবে কাজ করছে। আনোয়ারুল আজিম আনারের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকে আমি এতিম হয়ে গেছি, জানো আমার বাবার হত্যার আমি বিচার পাই। কারা করেছে, কেন করেছে, এর সুষ্ঠু তদন্ত চাই। ডিবি প্রধান বলেন, আনোয়ারুল আজিম আনারের মৃত্যুর রহস্য উদ্ঘাটনে ভারতীয় পুলিশের সঙ্গে বাংলাদেশের পুলিশ একসঙ্গে কাজ করছে। তাদের কর্মকর্তা, আমাদের তদন্তকারী কর্মকর্তারা কিন্তু কাজ করেছেন এবং নিবিড়ভাবে আমরা ইন্ডিয়ান পুলিশের সাথে কাজ করছি। কয়েকজনকে আইনের আওতায় নিয়ে আসছি, বাকি যারা রয়েছে প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসবো এবং বিচারের মুখোমুখি আমরা দাঁড় করাবো। আর্থিক অথবা কোনো এলাকার দুর্বৃত্তায়নদেরকে দমন করার ফলে এরকম কোনো ঘটনা সবকিছু আমরা তদন্তের আওতায় নিয়ে আসছি। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ধানমন্ডির বাসায় এক ব্রিফিংয়ে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। এরই মধ্যে 3 জনকে গ্রেপ্তার করার কথা জানিয়ে বলেন, এ ঘটনায় ভারতের কেউ জড়িত নয়, হত্যার সঙ্গে জড়িতরা সবাই বাংলাদেশি। তিনি খুন হয়েছেন কলকাতার এক বাসায়, তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। যারা খুন করেছেন কিংবা খুনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন তাদের মধ্যে থেকে আমরা 3 জন অপরাধীকে আমাদের পুলিশ ধরেছেন। তাদের জিজ্ঞাসাবাদ চলছে, তদন্ত চলছে। ভারতীয় পুলিশ আমাদেরকে সর্ব ধরনের সহযোগিতা করছে। ভারতের কেউ এখানে জড়িত হন নাই। যারা হত্যা করেছেন এখন পর্যন্ত আমাদের কাছে যা ইনফরমেশন, আমাদের দেশের মানুষই এর সঙ্গে জড়িত। এদিকে আনোয়ারুল আজিম আনারের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মৃত্যুর ঘটনায় পুলিশের সঙ্গে কলকাতা উপ হাই কমিশন যোগাযোগ রাখছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। আমরা আমাদের মিশনের মাধ্যমে খোঁজ রাখছি এবং মিশন কলকাতা পুলিশের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে। আমাদের হ্যান্ড থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যোগাযোগ রাখা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছেন এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। সুতরাং এখানে এটি 2 রাষ্ট্রের বিষয় নয়। না দেখে আমি একটা ডয়েচে ভেলের একটা চ্যানেলের একটা ডকুমেন্টারির উপর আমি মন্তব্য করতে চাই না। ইউএস যে ডিপার্টমেন্ট থেকে বা যে আইনের অধীনে তার উপর ভিসা রেস্ট্রিকশন দেওয়া হয়েছে, সেটা তো দুর্নীতির কারণে, পার্সোনাল দায়, এটা তো কোনো ইনস্টিটিউশনাল কোনো বিষয় নয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বন্ধু রাষ্ট্রে আওয়ামী লীগের এমপিও নিরাপদ নয়। সকালে দলের যৌথ সভা শেষে নয়াপল্টনে এ কথা বলেন তিনি। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞার জাতির জন্য লজ্জার বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও তার পরিবারের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিয়ে সরব বিএনপি। বুধবার দলের যৌথ সভা শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজিজের উপর নিষেধাজ্ঞা জাতির জন্য লজ্জার। বাংলাদেশেই দেখুন কত বড় লজ্জার কথা, সেইম যে আজকে সাবেক সেনাপ্রধানকে আমেরিকা থেকে স্যাংশন দেওয়া হয়েছে, যেটা আমাদের জন্য, জাতির জন্য অত্যন্ত লজ্জাকর। দায়ী সম্পূর্ণ হয় সরকার। তারা সেনাবাহিনীকে অন্যায়ভাবে ব্যবহার করার চেষ্টা করার কারণেই আজকে এই ঘটনাটা ঘটেছে। সেনাবাহিনী হচ্ছে আমাদের একটা সবচেয়ে ভরসার স্তর, একটা প্রতিষ্ঠান। সেই সেনাবাহিনীকে আজকে যদি এইভাবে
তাদের কারণে, সরকারের কারণে তাকে হেয় প্রতিপন্ন করা হয়, সেটা কখনোই এই দেশের মানুষ মেনে নেবে না। মির্জা ফখরুল আরও বলেন, র্যাবের ওপর নিষেধাজ্ঞার পরও শিক্ষা নেয়নি সরকার, উল্টো পদোন্নতি দেওয়া হয়েছে। আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞার জন্য সরকারকে দায়ী করেন তিনি। র্যাবের যে সমস্ত কর্মকর্তার উপরে আপনার নিষেধাজ্ঞা আসলো, তারা তো কোনো শিক্ষা নিলেন না, এবং আপনার পুলিশ বাহিনীর তারা আইজিও হলেন, তাদের মধ্যে একজন আপনার আইজিও হয়ে গেলেন, এখনো বোধহয় আইজি আছেন। এটার জন্য দায়ী সম্পূর্ণভাবে এই শাসক গোষ্ঠী সরকার, তারাই তাদেরকে কাজে ব্যবহার করেছে। সেই জন্যই আপনার এদেরকে সরিয়ে দেওয়া ছাড়া, জনগণের সরকার প্রতিষ্ঠা ছাড়া কোনো বিকল্প নেই, ওটাই একমাত্র পথ। কলকাতায় ঝিনাইদহের এমপি খুনের বিষয়ে বিএনপির মহাসচিব বলেন, বন্ধু রাষ্ট্রে আওয়ামী লীগের এমপিও নিরাপদ নয়। খুনের নেপথ্যে দুর্নীতি কিনা এ নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে বলেও মনে করেন তিনি। সংসদ সদস্য বিদেশে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন, তার কোনো খবর তারা দিতে পারলেন না পারলেন বাংলাদেশ সরকার, না পারলেন বন্ধু রাষ্ট্র তাতে ভারত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। নির্ধারিত ৩২,০০০ কোটি টাকার মধ্যেই শেষ হচ্ছে পদ্মা সেতুর প্রকল্প। আসছে জুনে বন্ধ হচ্ছে বাঙালির স্বপ্নের এই প্রকল্পের ফাইল। কর্তৃপক্ষ বলছে, নদী শাসনের ঠিকাদার প্রতিষ্ঠানকে সবশেষ কিস্তি শোধ করলেও ব্যয় নির্ধারিত বাজেটের মধ্যেই থাকবে। এদিকে নদী শাসনের সুফল ভোগ করতে শুরু করেছেন দুপারের মানুষ। রাশেদ লিমনের রিপোর্টে বিস্তারিত। আক্কাস আলীর এই চওড়া হাসি যেন দিন বদলের এক ছোট্ট গল্প। বয়স 50 পেরিয়েছে, পদ্মাপাড়ি জন্ম, বেড়ে ওঠাও এই প্রমত্তার স্রোতে। সরল স্বীকারোক্তি, জীবনে মাছ ধরা বাদে অন্য কিছুই তাই ভাবাই হয়নি। তবে গত 2 বছরে অনেক বদলেছে তার যাপিত জীবন। একসময় দিনভর জাল ফেলে 1000 টাকা পকেটে তোলা দুষ্কর ছিল, এখন দিনের হিসেবটা 3, 4, কখনো 5,000-এ। আমাকে লাভ হয়েছে। কি লাভ হয়েছে? লাভ হয়েছে, সব দিক দিয়ে লাভ হয়েছে। আমাকে লস হয়েছে না, একটু সব দিক দিয়ে ভালো লাভ হয়েছে। বৃহৎ পরিসরে পদ্মা সেতুর নানা সুফল আর সম্ভাবনার কথা তুলে ধরা হলেও সরল অঙ্কের সমীকরণটা এখানে মেলে খাপে খাপ। অনেক উন্নতমান হয়েছে, আগে থেকে দাম বেশি পায়, শহরে থেকে গাড়ি ভরে ডাইরেক্ট, দূরে দূরে থেকে পাইকারি পরে। আগে যেমন মাছ বেশি পেলেও মানে দাম কম পাওয়া যেত, আর এখন মানে মাছ অল্প পেলেও মানে মাছের দাম বেশি। 4-5 হাজার হয় আল্লাহ দিলে দৈনিক। আর মাত্র কয়েকটা দিন, জুনের 30 তারিখেই বন্ধ হচ্ছে পদ্মা সেতু প্রকল্পের ফাইল, শেষ হচ্ছে প্রকল্পের মেয়াদ। 25 জুন 2022 স্বপ্নযাত্রা শুরু। কাগজে কলমে মূল সেতুর কাজ শেষ হলেও চলমান ছিল নদী শাসন প্রক্রিয়া। 2014 সালে চাইনিজ কোম্পানি সিনোহাইড্রোকে 8,708 কোটি টাকায় নিয়োগ দিয়েছিল সেতু কর্তৃপক্ষ। দুই পারে 16 কিলোমিটার নদী শাসন শেষ। গত সেপ্টেম্বরে ব্যয় এক দফা বাড়িয়ে খরচ দাঁড়ায় 9,586 কোটি টাকা। শেষ বেলায় এসে নতুন করে আরও 1,000 কোটি টাকা দাবি করেছে সিনোহাইড্রো। প্রকল্প পরিচালক জানিয়েছেন, যাচাই বাছাই শেষে এ বিষয়ে নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। দে হ্যাভ দ্য এভরি রাইট টু ক্লেম। এই ক্লেমটা জাস্টিফাই করবে, আমাদের তো এক্সপার্ট আছে, তারা জাস্টিফাই না করা পর্যন্ত আমরা এখনো এটার কাছে আসতে পারিনি। আমরা প্রজেক্ট যেহেতু শেষ, আমরা চেষ্টা করছি যে এই প্রজেক্ট সময়ের মধ্যে শেষ করার জন্য। এটা আবার আমার অথরিটিটা যেতে হতো, শুধু মন্ত্রী মহোদয় না, এটা পারচেস কমিটিতে যাবে, মানে প্রাইম মিনিস্টার কাছে। তো সবাই যখন হবে তখন তাকে টাকাটা আমরা দিই। তবুও প্রকল্পের মোট বাজেট নির্ধারিত 32,000 কোটি টাকার মধ্যেই থাকবে বলে জানান তিনি। আমাদের বাজেট তো 32,000 কোটি টাকা ফিক্সড, এত বাড়বে না, কমবে। আমার চাহিদাই তাদের কম আছে, তো কাজে আমি ও অ্যাকসেপ্ট করবো না। হয়তো আমি ক থেকে 10 টাকা কমায় খ থেকে 10 টাকা বাড়াবো, এরকম ইন্টারচেঞ্জ হইতে পারে, কারণ টোটালি আমাদের সেভ হবে টাকা। চোখের সামনে এমন পরিবর্তন দেখে দুপারের সাধারণের দাবি, পদ্মা ঘিরে সম্প্রসারিত হোক নদী শাসন প্রক্রিয়া। পদ্মার বুকে জেগে ওঠা এসব চরকে নিয়ে নতুন স্বপ্ন বুনছেন দুপারের বাসিন্দারা। এখনো বসতি স্থাপন না হলেও তারা বলছেন, এখানে কৃষিকাজ করে আপাতত জীবিকার নতুন অনুষঙ্গ পেয়েছেন। তারা পেয়েছেন মৎস্য আহরণের নতুন জায়গা। তবে এর দুই পারের নদী শাসনের যে প্রক্রিয়া চলমান, সেটিকে আরও বেশি বেগবান করতে বারবার তাগিদ দিচ্ছেন তারা। তারা বলছেন, সেই পুরনো অস্বস্তি কাটিয়ে স্বস্তিতে জীবন ধারণের এক পথ দেখাবে এই নদী শাসন প্রক্রিয়া। রাশেদ লিমন, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। এদিকে যমুনার বুকে এখন দৃশ্যমান 4.8 কিলোমিটার বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর পুরো কাঠামো।
মোট 50টি পিলারের উপর বসানো হয়েছে 49টি স্প্যান। এর মধ্যে সেতুর উপর বসানো শুরু হয়েছে স্লিপারবিহীন রেল ট্র্যাক। পাশাপাশি সমান তালে এগিয়ে চলেছে অ্যাপ্রোচ ডবল লাইনের রেলপথ বসানোর কাজও। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন নির্দিষ্ট সময়ের মধ্যেই প্রকল্পের কাজ শেষ হবে। রিঙ্কুকুণ্ডর রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। যমুনার বুকে দ্রুত এগিয়ে চলেছে বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর নির্মাণ কাজ। ইতিমধ্যে নদীর উপর দৃশ্যমান সেতুর 4.8 কিলোমিটার মূল কাঠামোর পুরোটাই। মোট 50টি পিলারের উপর বসানো হয়েছে 49টি স্প্যান। দেশের দীর্ঘতম এই রেল সেতুর মূল কাঠামো নির্মাণের পাশাপাশি নদীর দুপারে চলছে অ্যাপ্রোচ ডাবল লাইন রেলপথ বসানোর কাজও। আমরা এখানে দিনরাত কাজ করতেছি যাতে আমরা কোনো ধরনের ডিলে না হয়, এই জন্য আমরা যথেষ্ট সচেতন আছি। নদী শাসনের কাজ চলতেছে, রিভার ট্রেনিং ওয়ার্কটা, এটাও অলমোস্ট আমরা শেষের দিকে চলে আসছি। নদীর পূর্ব পার টাঙ্গাইল অংশে থাকছে 4.2 কিলোমিটার অ্যাপ্রোচ ডাবল লাইন সুবিধা, আর নদীর পশ্চিম পার সিরাজগঞ্জ অংশে থাকছে 3.8 কিলোমিটার। এরই মধ্যে টাঙ্গাইল অংশে 90% আর সিরাজগঞ্জ অংশে 85% অ্যাপ্রোচ রেলপথের কাজ শেষ হয়েছে। সিরাজগঞ্জ প্রান্তে পিয়ার 1 থেকে পিয়ার 23 পর্যন্ত কাজ আগামী সামনের জুন মাসেই শুরু হয়ে যাবে এবং যথাসময়ে শেষ হবে আশা করা যায়। ডিসেম্বরের শেষ নাগাদ আমরা এটা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে উদ্বোধনের পদক্ষেপ গ্রহণ করতে পারব। প্রায় 16,781 কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতু প্রকল্পটি বাস্তবায়ন করছে জাইকা। মোট 50টি পিলারের উপর বসানো হয়েছে 49টি স্প্যান। এখন চলছে রেল ট্র্যাক ও সংযোগ সড়ক নির্মাণের কাজ। 2024 ডিসেম্বরেই এই বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতু দিয়ে ট্রেন চলাচল করতে পারবে বলে জানিয়েছে প্রকল্প সংশ্লিষ্টরা। বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতু প্রকল্প এলাকা থেকে রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ। সমুদ্রগামী জাহাজের মালিকানায় শতকের ঘরে পৌঁছে যাচ্ছে বাংলাদেশ। আর এই 100 নম্বর জাহাজ রেজিস্ট্রেশনের জন্য আবেদন করে অনুমোদনের অপেক্ষায় আছে বসুন্ধরা, মেঘনা, ভ্যানগার্ড এবং এসআর শিপিংয়ের মতো বড় 4টি শিল্প প্রতিষ্ঠান। এর মধ্য দিয়ে এই বিশ্ব নৌবাণিজ্যে নিজেদের অবস্থান সুসংহত করছে বাংলাদেশ। $18 বিলিয়ন বিনিয়োগে এই খাত থেকে বছরে আয় অন্তত $6 বিলিয়ন। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম বন্দরের জেবিসিতে অবস্থানরত 4টি জাহাজের মধ্যে অবাক করা বিষয় হলো 2টি জাহাজ বাংলাদেশি মালিকানাধীন। একটি হলো এসআর শিপিংয়ের সরওয়ার জাহান, অপরটি জাহানমণি। গত কিছুদিন আগেও এই দৃশ্য ছিল অকল্পনীয়। আগে চট্টগ্রাম বন্দরের জেটিগুলো দখল করে থাকতো বাংলাদেশের পণ্য নিয়ে আসা বিদেশি জাহাজগুলো। এখন পরিস্থিতি পাল্টাতে শুরু করেছে। 2013 সাল থেকে সমুদ্রগামী জাহাজ ব্যবসায় বিনিয়োগে এগিয়ে আসে বাংলাদেশের শিপিং ব্যবসায়ীরা। গত 11 বছরে বাংলাদেশের সমুদ্রগামী জাহাজের বহরে যুক্ত হয়েছে 99টি মাদার ভেসেল। গ্রিস যেমন আপনার পুরো বিশ্বে পরিচিত শিপিং হাব হিসেবে, আমরা কেন পারবো না? আমাদের প্রচেষ্টা থাকবে যে বাংলাদেশি ফ্ল্যাগ বিশ্বের প্রতিটি বন্দরে পৌঁছাক। বাংলাদেশের শিল্প গ্রুপগুলোর মধ্যে সমুদ্রগামী জাহাজের ক্ষেত্রে ম্যাগনা গ্রুপ এবং এসআর শিপিং এর মালিকানায় রয়েছে 24টি করে মাদার ভেসেল। এরপর আকিস গ্রুপের 10টি, এইচআর শিপিং এর 8টি, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান শিপিং কর্পোরেশনের 7টি, ভ্যানগার্ড এবং বসুন্ধরা গ্রুপের 6টি করে, অন্যান্য প্রতিষ্ঠানের 14টি। গত 5 বছরে নতুন পুরাতন 71টি জাহাজ কিনেছেন বাংলাদেশের শিপিং ব্যবসায়ীরা। মিলিয়নস অফ আপনার কন্টেনার যেগুলো আমরা প্রতি বছর হ্যান্ডেল করছি, এই কার্গো অ্যান্ড কন্টেনারগুলো তো মূলত বিদেশি জাহাজগুলো ক্যারি করে। এটা যদি বাংলাদেশি জাহাজ যত বেশি আসবে তত দেশে আমাদের দেশে তত বেশি বৈদেশিক মুদ্রা আয় হবে। দেশি জাহাজগুলো অপারেট করার ক্ষেত্রে তাইলে দেশি কোম্পানিগুলোর একটা বড় ধরনের ইনফ্লুয়েন্স আমাদের ট্রেডের উপরে আছে এবং দেশের টাকা দেশেই থাকছে। এদিকে বাংলাদেশি মালিকানাধীন শততম সমুদ্রগামী জাহাজ হিসেবে নিজেদের কৃতিত্ব নেওয়ার জন্য আবেদন জানিয়ে রেখেছে ম্যাগনা গ্রুপ, ম্যাগনা সেঞ্চুরি, এসআর শিপিং, জাহানওয়ান এবং ভ্যানগার্ড গ্রুপ। রয়্যাল আরাকান জাহাজের নাম দিয়েই এই আবেদন করেছে। তবে বসুন্ধরা গ্রুপ আবেদন জানালো জাহাজের নামকরণ করেনি। প্রায় সব কোম্পানি এখন জাহাজ ক্রয় করছে এবং জাহাজ বিজনেসে আরও জাহাজ ফ্লিট বাড়াচ্ছে। 2024-এর ভিতরে আমরা আশা করি আমাদের 125-টির ভিতরে আমরা পৌঁছাতে পারবো। নৌবাণিজ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী বাংলাদেশে মালিকানাধীন 99টি জাহাজের বহরের মধ্যে 9টি জাহাজ একেবারেই নতুন মাদার ভেসেল। বাংলাদেশি মালিকানাধীন এসব জাহাজে সর্বমোট বিনিয়োগ রয়েছে $18 বিলিয়ন, আর তাতে বছরে বাংলাদেশে আসছে আয় হিসাবে $6 বিলিয়ন।
আগামী কয়েক বছরের মধ্যে এই আয় অন্তত $10 বিলিয়ন ছাড়িয়ে যাবে, এমনটি বলছেন জাহাজ ব্যবসায়ীরা। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের রাজধানী বাঙ্গুয়ের কাছাই মিলিটারি বেসে উদ্বোধন করা হলো বঙ্গবন্ধু তোয়াদেরা কমিউনিটি ক্লিনিক। বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের প্রেসিডেন্ট ফস্টিন আর্চেঞ্জ তোয়াদেরার নামে নামকরণ করা হয়েছে কমিউনিটি ক্লিনিকটির। এছাড়াও দেশটির সেনাবাহিনীকে 5000 ইউনিফর্ম দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক থেকে বিস্তারিত জানাচ্ছেন বুলবুল রেজা। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের রাজধানী বাঙ্গুয়ের কাসাই বেস ক্যাম্প। এটি মূলত দেশটির ক্যান্টনমেন্ট। এই জায়গাটি একসময় ঝোপঝাড়ে আচ্ছন্ন ছিল, তা দেখে বোঝার কোনো উপায় নেই। আর এই কষ্টসাধ্য কাজটি সম্ভব হয়েছে দেশটির জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর প্রচেষ্টায়। এই বেস ক্যাম্পেই মঙ্গলবার উদ্বোধন হয়ে গেল একটি কমিউনিটি ক্লিনিক, নাম বঙ্গবন্ধু তোয়াদেরা কমিউনিটি ক্লিনিক। বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের রাষ্ট্রপতি ফস্টিন আর্চেঞ্জ তোয়াদেরার নামে নামকরণ করা হয়েছে কমিউনিটি ক্লিনিকটির। উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন দেশটির রাষ্ট্রপতিও। উদ্বোধন শেষে লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, এই ক্লিনিকের যাত্রার মধ্য দিয়ে শুধু দেশটির সামরিক বাহিনীর সদস্যরা নন, চিকিৎসা সেবা পাবেন সাধারণ জনগণও। এই সমস্ত ক্লিনিকে সব ধরনের চিকিৎসা থাকবে, অপারেশনাল ফ্যাসিলিটি থাকবে, গাইনোকোলজিস্ট থাকবে। গাইনোকোলজিস্ট এই দেশে এখানে গাইনোকোলজিস্টের খুব অভাব। সেখানে আমাদের যারা মহিলারা আছেন তারা উপকৃত হবে। চাইল্ড স্পেশালিস্টরা থাকবে, তারা চিলড্রেনদের বিভিন্ন চিকিৎসার কাজ করতে পারবে। এ সময় ফোর্সেস আর্মি অফ সেন্ট্রাল আফ্রিকার সদস্যদের 5000 ইউনিফর্ম প্রদান করা হয়। দেশটির সেনাবাহিনীর প্রধান জেফরিন মামাদুর হাতেই তুলে দেওয়া হয় 2 ধরনের ইউনিফর্ম। তারা এই শান্তি রক্ষার কাজগুলো তারা নিজে হাতে নিয়ে নিতে পারে। আমাদের গার্মেন্টস অনেক চিপ, তারা ইচ্ছা করলে ওনারা এখানে ইম্পোর্ট করতে পারেন এই ধরনের ইউনিফর্ম। তো এইভাবে ইট ইজ জাস্ট দ্য বিগিনিং। তারপর আমরা তাদেরকে ট্রেনিংয়ের সাহায্য সহযোগিতা করতে পারি। পরে বঙ্গবন্ধু গ্যালারি ঘুরে দেখেন দেশটির রাষ্ট্রপতি, আর্মি চিফ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। গ্যালারিতে প্রদর্শন করা হয় জাতির জনকের 7 মার্চের ভাষণ, বঙ্গবন্ধুর আত্মজীবনী সহ তার একাধিক গ্রন্থ। বঙ্গবন্ধুর বলিষ্ঠ নেতৃত্ব কিভাবে স্বাধীনতার অল্প সময়ের মধ্যে জাতিসংঘের স্বীকৃতি পেল বাংলাদেশ গ্যালারিতে উঠে আসে সে বিষয়টিও। গ্যালারিতে প্রদর্শন করা হয় বাংলাদেশের বিভিন্ন রকমের সবজি যা উৎপাদিত হয়েছে সেন্ট্রাল আফ্রিকান প্রজাতন্ত্রের মাটিতে। এর আগে মঙ্গলবার সকালে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের মিনুস্কা মিশনের BNSF বা বাংলাদেশ স্পেশাল ফোর্স কন্টিনজেন্টের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয় লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামানকে। বুলবুল রেজা, সময় সংবাদ, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপ আগামী 26 মে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। বাংলাদেশ ও মিয়ানমারের উপকূলে এই ঝড়ের আঘাত হানার সম্ভাবনা আছে। আঘাত হানলে ঘূর্ণিঝড়টির নাম হবে রেমাল। বুধবার দুপুরে কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে চলমান মৃদু তাপপ্রবাহ আগামীকাল বৃহস্পতিবার থেকে কিছুটা বাড়তে পারে, তবে তা সারা দেশে ছড়িয়ে পড়ার সম্ভাবনা নেই। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে যেটা এতদিন ধরে আলোচনা চলছিল যে একটা লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা আজকে থেকে এটা এরই মধ্যে লঘুচাপে পরিণত হয়েছে। শক্তিশালী হয়ে এটা সাইক্লোন পর্যন্ত রূপ নিতে পারে 26 তারিখের পরে। যেহেতু এটা যেদিক দিয়েই উঠুক, এটা ল্যান্ডে আঘাত হানার পরে বৃষ্টিপাত বৃদ্ধি পাবে। এটার দিক হচ্ছে অনেকটাই বাংলাদেশ এবং মিয়ানমার বা এই উপকূলে আছে। দক্ষিণ পশ্চিমাঞ্চলে খুলনা, যশোর এই সকল অঞ্চলে মৃদু তাপপ্রবাহ অব্যাহত আছে। বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান উৎসব বুদ্ধ পূর্ণিমা ঘিরে রাজধানী সহ সারা দেশের উপাসনালয়গুলোতে চলছে ভক্তদের প্রার্থনা, শোভাযাত্রা সহ নানা আয়োজন। এদিকে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে উৎসব নির্বিঘ্নে পালনের জন্য নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। 2500 বছর আগে বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের জন্ম, বোধিজ্ঞান ও মৃত্যু বৈশাখী মাসের পূর্ণিমায়। এই দিনকে স্মরণ করেই পালন করা হয় বৌদ্ধ ধর্মের প্রধান উৎসব বুদ্ধ পূর্ণিমা। তিনি বলে গেছেন অহিংসার কথা, জীবনভর মানুষকে দিয়েছেন ত্যাগের শিক্ষা।
দিনটি উপলক্ষে রাজধানীতে আয়োজন করা হয়েছে নানা কর্মসূচির। ভক্তদের আনাগোনা থাকে উপাসনালয়গুলোতে। আয়োজনের অংশ হিসেবে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে শোভাযাত্রা বের করা হয়। সেটি শেষ হয় জাতীয় শহীদ মিনারে গিয়ে। গৌতম বুদ্ধের জন্মতিথিতে শোভাযাত্রায় অংশ নেওয়া ভক্তদের চাওয়া বন্ধ হোক বিশ্বব্যাপী চলা যুদ্ধ বিগ্রহ। আজকের অশান্ত বিশ্বে মহামতি গদ্যের শান্তি এবং কল্যাণের বার্তা আজকে অত্যন্ত প্রয়োজন। যা করি সম্মিলিতভাবে প্রার্থনা করি, সমবেত প্রার্থনা করি বিহারে গিয়ে বৌদ্ধরা খুব জাঁকজমকপূর্ণভাবে আমরা পালন করি এবং চেষ্টা করি সবাইকে নিয়ে। এইবারে যেন সবাই ভালো থাকি মঙ্গল কামনা করতেছি। এর আগে আলোচনা সভায় যোগ দেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। তিনি বলেন, বর্তমানে প্রয়োজন পারস্পরিক সম্প্রীতি বজায় রাখতে বুদ্ধের আদর্শকে ধারণ করার। মহামতি বুদ্ধের বাণী হলো জগতের সকল প্রাণী সুখী হোক। 2500 বছর আগে যে কথা বলেছেন, আজকে সমাজে সেই কথাটা কতটুকু আমাদের জন্য প্রয়োজন এটা আমরা নিজেরা উপলব্ধি করতে পারছি। এদিকে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে জাতীয় বৌদ্ধ মন্দিরে সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা সভায় অংশ নেন আইজিপি। তিনি বলেন, এই উৎসব নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। সকল ধর্মের মানুষ মেলবন্ধনে এখানে চমৎকার ধর্মীয় সম্প্রীতি বিরাজ করছে। উৎসব পালনে সারা দেশে প্রয়োজনীয় সহযোগিতা দিচ্ছি। বৌদ্ধ মন্দিরগুলোতে পূজা, প্রদীপ প্রজ্বলন সহ মানব জাতির শান্তি ও মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনাও করা হয়। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। এদিকে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে চট্টগ্রাম ও 3 পার্বত্য জেলায় উদযাপিত হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। হিংসা বিদ্বেষ ভুলে বুদ্ধের বাণীকে ধারণের মধ্য দিয়ে সম্প্রীতি ও সহাবস্থানের প্রত্যাশা পুণ্যার্থীদের। বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের জন্মদিন, বোধিলাভ ও মহাপ্রয়াণ একই দিনে। ত্রিস্মৃতি বিজড়িত দিনটি তাই বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই উৎসবকে ঘিরে বর্ণিল সাজে সাজানো হয়েছে চট্টগ্রাম ও 3 পার্বত্য জেলা, বান্দরবন, খাগড়াছড়ি ও রাঙ্গামাটির বিহারগুলো। রৌদ্রোজ্জ্বল সকালে বিহারে বিহারে ছুটে যান পুণ্যার্থীরা। ছোয়াইং দান, বোধিবৃক্ষে জলদান আর সিজন মোমবাতি প্রজ্বলন শেষে বুদ্ধ স্নান, পূজাপাঠ, পঞ্চশীল, অষ্টশীল সহ দিনভর চলে নানা আয়োজন। পাশাপাশি জগতের সকল প্রাণীর মঙ্গল কামনায় করা হয় প্রার্থনা। বিশ্বে যাতে শান্তি বিরাজ করে এই কামনা করছি। জগতের সকল প্রাণী আসে ওগুলো সুখে থাকতে পারে, সেই জন্য একটু কামনা করছি। পরিবার সহ আমরা আসলাম, সবার দোয়া প্রার্থনা করছি। প্রতি বছর বৈশাখী পূর্ণিমার তিথিতে বৌদ্ধ ধর্মাবলম্বীরা উদযাপন করেন বুদ্ধ পূর্ণিমা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। সময় সংবাদে আরও থাকছে, যুক্তরাষ্ট্রের বিপক্ষে লজ্জার হারের পরও অধিনায়ক শান্তর গলাবাজি শোনালেন দক্ষতা উন্নয়নের পুরনো কাসুন্দি। বিশ্বকাপের আগে পারফরমেন্সে ক্ষুব্ধ সমর্থকরা। আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপকমিটির উদ্যোগে বঙ্গবন্ধু এভিনিউতে আয়োজিত সভায় কথা বলছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরাসরি যাচ্ছে সেখানে। এলাকার জনগণের সঙ্গে যাদের নিত্যদিনের সম্পর্ক এবং অনেকে 24 ঘন্টাই দলের কাজ করে, সেসব কমিটির লোকজন তারাও একটা এমপি হওয়ার জন্য, কোনো প্রতিনিধি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য তাদেরও একটা বাসনা থাকে। তো সেরকম সাংস্কৃতিক অঙ্গনেও যারা আমাদের সাথে সমমনস্ক এবং একই চিন্তা চেতনা, বাঙালি সংস্কৃতির অবিনাশী যে চেতনা, সেই চেতনাকে ধারণ করে উই আর অল ফাইটিং ফর দ্য সোল অফ বাংলাদেশ। বাংলাদেশের আত্মার জন্য আমরা লড়ছি। এটা রাজনৈতিক অঙ্গনে যেমন আছে, সাংস্কৃতিক অঙ্গনেও অনেকেই আমাদের নিবেদিত প্রাণ, বঙ্গবন্ধুর সৈনিক,
এবং আমাদের নেত্রী পার্সোনালি তার যে ক্যারিজমা সেটা বাংলাদেশে অনেককেই মুগ্ধ করেছে। আগে নারীরা, তরুণরা মাঝে অনেক বছর আওয়ামী লীগ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আমি বলবো শেখ হাসিনার লিডারশিপ, দিস ইজ হার ম্যাজিক লিডারশিপ, এবং তার ম্যাজিক লিডারশিপের জন্যই শুরু হয়েছে 2024 সালের হজের মৌসুম। সারা বিশ্ব থেকে লাখ লাখ মানুষ হজ আদায় করতে ছুটছেন সৌদি আরবের মক্কায়। হজ ও ওমরার সময় প্রচলিত কিছু আরবি পরিভাষার ব্যাপক ব্যবহার হয়। এই পরিভাষাগুলো জানা থাকলে হজ পালন সহজ হয়। মুফতি আব্দুল্লাহ তামিমের রিপোর্ট। ইসলামে নবম হিজরিতে হজের বিধান ফরজ হয়। হজের সময় ইহরাম পরিধান করা ফরজ। হজে ইহরাম ডান বগলের নিচ দিয়ে চাদরের প্রান্ত বাম কাঁধের উপর উঠিয়ে রাখাকে ইজতেবা বলা হয়। যে তাওয়াফের পর সাই আছে পুরুষের জন্য সেই তাওয়াফের প্রথম 3 চক্করে রমল করা সুন্নত। হজ বা উমরার তাওয়াফের সময় প্রথম 3 চক্কর ডান কাঁধ খোলা রেখে দ্রুততার সঙ্গে হাঁটতে হয়। এভাবে হেঁটে চলাকেই রমল বলা হয়। মিকাতের বাইরের লোকেরা যখন হজ বা উমরার উদ্দেশ্যে কাবা শরীফে আসেন তখন তাদের কাবার সম্মানে তাওয়াফে কুদুম করা সুন্নাহ। আর 10 জিলহজ কোরবানি ও হলক কসরের পর থেকে 12 জিলহজের মধ্যে কাবা শরীফের তাওয়াফ করাকে তাওয়াফে জিয়ারা বলে। এই তাওয়াফ ফরজ। সাফা ও মারওয়া পাহাড়ের মাঝখানে 7 বার যাওয়া আসা করাকে সাই বলে। হজ বা উমরার কাজ সম্পন্ন হলে মাথার চুল কামাতে বা ছোট করতে হয়। 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত 5 দিন হলো আইয়ামে তাশরিক। এই দিনগুলোতে প্রত্যেক ফরজ নামাজের পর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ তাকবীর পাঠ করতে হয়। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ। এবার খেলার খবর। জাতীয় দল পারফরমেন্সের জায়গা এখানে পিচ নিয়ে অজুহাত গ্রহণযোগ্য নয়। যুক্তরাষ্ট্রের কাছে হারের পর অধিনায়ক নাজমুল হোসেন শান্তর করা মন্তব্যের পরিপ্রেক্ষিতে এমন পাল্টা জবাব দিয়েছেন বিসিবি পরিচালক ও সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়। জিম্বাবুয়ে সিরিজের পিচ দলের চাওয়াতে হয়েছিল বলেও জানান তিনি। আর বিশ্বকাপের আগে দলের এমন পারফরমেন্সকে প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু আখ্যায়িত করেছেন হতাশাজনক হিসেবে। জাতীয় দলের নেতৃত্বের ব্যাটন নিয়ে চলছে মিউজিক্যাল চেয়ার কম্পিটিশন। ভাগ্যক্রমে কিংবা বিকল্পের অভাবে 3 ফরম্যাটের ক্যাপ্টেন্সি এখন নাজমুল হোসেন শান্তর হাতে। সম্ভাবনা আছে ধারাবাহিকতার অভাবও। মিরাজ, লিটন কিংবা শান্তকে তাই আলাদা করার সুযোগ কম। অধিনায়কত্বের ভারটা কোনোভাবেই আর নিতে পারছেন না 26 বছর বয়সী এই ক্রিকেটার। একে তো নিজের ব্যাটে রান নেই, এর ওপর দলের টানা ব্যর্থতা। সব মিলিয়ে মুদ্রার উল্টো পিঠ খুব কাছ থেকে দেখছেন নাজমুল শান্ত। জিম্বাবুয়ে সিরিজের পর যুক্তরাষ্ট্রের কাছে লজ্জার হারের পর শান্ত অভিযোগ তুলেছেন পিচ নিয়ে। তার এমন অভিযোগের প্রেক্ষিতে পাল্টা প্রশ্ন বিসিবি পরিচালকের। যদি স্লো উইকেট বানিয়ে থাকি সেটাও কিন্তু টিমের চাওয়াতেই করা হয়। কীরকম উইকেট থাকলে টিম পারফর্ম করতে পারে সেই রিকোয়ারমেন্টটা কিন্তু চাহিদাটা টিম থেকেই তো আসে। কাজেই এখন উইকেটের দোহাই দিলে তো আমরা সেটা মানতে পারি না। এদিকে টাইগারদের এমন ভয়াবহ পারফরমেন্সের পর গণমাধ্যম এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন প্রধান নির্বাচক। সেটা না পারলেও দল নিয়ে নিজের দুশ্চিন্তা আড়াল করেননি। সহযোগী দেশের বিপক্ষে এমন দলগত ব্যর্থতা হতাশাজনক বলে উল্লেখ করেছেন গাজী আশরাফ লিপু। ডিসঅ্যাপয়েন্টিং, নো ডাউট অ্যাবাউট ইট, বিকজ একটা দুটো বিচ্ছিন্ন পারফরমেন্সের থেকে দল হারলেও যদি দলগত পারফরমেন্সটা ভালো হয়, প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ যেটা এক্সপেক্টেড ছিল সেই জিনিসটা ক্লিক করছে না, সেই জন্যই আই থিঙ্ক দুশ্চিন্তার কারণটা একটু বেশি। দলের এমন পারফরমেন্স যখন ভয়াবহ বিশ্বকাপ অভিজ্ঞতার ইঙ্গিত দিচ্ছে, তখনও অবশ্য নীতি নির্ধারকরা প্রত্যাশা রাখতে চাইছেন। তবে বাস্তবতা মাথায় রাখলে সে প্রত্যাশার মাপকাঠি কি সে বিষয়ে কেউ খোলাসা করেননি। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা।
এই ছিল সময় সংবাদে। বাংলার সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী সোহা খন্দকার। ধন্যবাদ ইনান। বাংলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।